ওয়েলকাম টু দীপ্র স্টাডি পয়েন্ট। আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দেবে, একটা শেয়ার করে দেবে। যদি পরবর্তী ভিডিও সবার আগে পেতে চাও তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। তৃতীয় সেমিস্টারের শব্দতত্ত্ব নিয়ে এই শব্দতত্ত্ব সম্পর্কে আমরা দেখে নেব শব্দতত্ত্ব কাকে বলে। ভাষাবিজ্ঞানের যে শাখায় যে কোনো শব্দ বা ভাষার প্রভাব বা অর্থের ক্ষুদ্র বা বৃহৎ অংশের আলোচনা করা যায় তাকে শব্দার্থতত্ত্ব বলে। কয়েকটা জিনিস আমরা দেখে নেব এখানে। প্রথমে রয়েছে উপাদানমূলক তত্ত্ব। কোনো শব্দ সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে এবং তার সঙ্গে অন্যান্য শব্দের যথার্থ সম্পর্ক খুঁজে পেতে তার ক্ষুদ্রাতিক্ষুদ্র অর্থপূর্ণ অংশকে বিশ্লেষণ করতে হয়। এই ক্ষুদ্রাতিক্ষুদ্র শব্দার্থ উপাদানকে উপাদানমূলক তত্ত্ব বলা হয়। যেমন শিশু, কুকুরছানা, বাছুর। এই তিনটি সাধারণ উপাদান হলো এরা অপ্রাপ্তবয়স্ক, তাই এরা স্বাভাবিক শ্রেণীভুক্ত। এই তত্ত্বের মাধ্যমে শব্দ সমষ্টিকে সহজেই অর্থের ভিত্তিতে শ্রেণীভুক্ত করা যেতে পারে এবং তাদের মধ্যে অন্তর্নিহিত সাধারণ উপাদানকে শনাক্ত করা যেতে পারে। তারপরে দেখে নেব শর্ত সাপেক্ষ তত্ত্ব। এই তত্ত্বের ধারণা অনুযায়ী বাক্যের সত্যতা নির্ভর করে তার অর্থের সঙ্গে। প্রাকৃতিক জগতে ঘটনার মিল ও অমিলের উপর বাক্যের সত্যতা নির্ভর করছে যে সময় বাক্যটি উচ্চারিত হচ্ছে। শব্দের বিন্যাস মাত্রই বাক্যের অর্থ পরিস্ফুট হয় না। একই শব্দের ভিন্ন ভিন্ন বিন্যাসে ভিন্ন ভিন্ন অর্থযুক্ত বাক্য নির্মিত হয়। যেমন সিংহ মানুষ খায়, আবার মানুষ সিংহ খায়। দুটি বাক্যে একই শব্দ রয়েছে, কিন্তু দুবার তাদের বিন্যাস দুরকম হওয়ার জন্য বাক্যের অর্থের ভিন্নতায় এসেছে। ভাষাবিজ্ঞানী ডেভিডসন তার সেমেন্টিক্স অব লজিক গ্রন্থে প্রথম এই শর্ত সাপেক্ষ তত্ত্বটি ব্যক্ত করেন। বিষয়মূলক তত্ত্ব অনুসারে শব্দের অর্থের বিশ্লেষণ কেবলমাত্র শব্দের ওপর নির্ভর করে গড়ে তোলা যথেষ্ট নয়। এই বিশ্লেষণ গড়ে তুলতে হলে কোন প্রসঙ্গে এবং কোন পরিপ্রেক্ষিতে শব্দটি ব্যবহৃত হচ্ছে তার আলোচনাকেও শব্দার্থের আলোচনায় গুরুত্ব দিতে হবে। এই তত্ত্ব অনুযায়ী ভাষা একটি কার্য প্রক্রিয়া এবং অর্থ তার ফল। ভিন্ন প্রসঙ্গ হলে একই শব্দের অর্থও ভিন্ন হয়। যেমন হাত শব্দটি নিম্নে যে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে তা দেখে নেওয়া যেতে পারে। সৌম্যের হাত ছবি আঁকায় ভালো। এখানে হাত শব্দটি দক্ষ হিসাবে ব্যবহার করা হয়েছে। গণেশের হাত অনেক লম্বা। এখানে হাত শব্দটি ক্ষমতা হিসাবে ব্যবহার করা হয়েছে। আমার হাত কেটে গেছে। এখানে হাত বলতে অঙ্গ বোঝানো হয়েছে। হাতে হাতে কাজ সেরে নাও। এখানে হাতে হাতে বলতে সহযোগিতার কথা বলা হয়েছে। অর্থগত দিক থেকে শব্দের রূপ তিন প্রকার। সেই তিন প্রকার ভাগ আমরা দেখে নেব নিচে। প্রথম ভাগ হচ্ছে সমর্থকতা। এই সমর্থকতা কি একটু দেখে নেব। সমর্থকতা শব্দটি অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়। দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত অর্থের অভিন্নতা বোঝাতে সমার্থক শব্দটি ব্যবহৃত হলেও মনে রাখতে হবে শব্দের অর্থ হুবহু এক বলা যায় না, একটু হলেও পার্থক্য রয়েছে। যেমন জল, উদক, বাড়ি, পানি, সলিল। পুত্র, ছেলে, আত্মজ, তনয়, সুদ। মা, গর্ভধারিণী, জননী, জন্মদাত্রী, মাতা। শব্দগুলির অর্থ প্রায় এক হলেও হুবহু এক নয়। বিপরীতার্থকতা।
দুই বা ততোধিক শব্দের মধ্যে বৈপরীত্য থাকলে তাদের বিপরীত শব্দ বলা হয়। বাংলায় তিনভাবে বিপরীত শব্দ করা যায়। নেতিবাচক উপসর্গ যোগে, যেমন বলা, অবলা, আর্য, অনার্য, কাজ, অকাজ। তারপর বলছে শব্দের আগে ইতিবাচক উপসর্গ যুক্ত থাকলে সেই ইতিবাচক স্থানে নেতিবাচক উপসর্গ যোগ করে হয়। যেমন বলা হচ্ছে সচল, অচল, সক্ষম, অক্ষম, সকর্মক, অকর্মক। লাস্ট ভাগ হচ্ছে ব্যাপকার্থতা। একটি শব্দের অর্থ ব্যাপকতর হয়ে অন্য শব্দ বা শব্দসমূহের অন্তর্ভুক্ত হয় তখন তাকে ব্যাপকার্থতা বা অন্তর্ভুক্তি বলে। যেমন রং লাল হতে পারে, নীল হতে পারে, হলুদ হতে পারে, সবুজ, কমলা প্রভৃতি হতে পারে। ফুল আবার গোলাপ হতে পারে, জুঁই, টগর, জবা, গন্ধরাজ প্রভৃতি হতে পারে। মশলা বলতে হলুদ, ধনে, জিরে, লবঙ্গ, এলাচ, লঙ্কা প্রভৃতি বোঝায়। এখান দিয়ে আমরা কী দেখা পাচ্ছি? উপরের বাঁ দিকের শব্দগুলির অর্থ ব্যাপকতর হয়ে ডান দিকে শব্দগুলির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, সেজন্য বাঁ দিকের শব্দগুলিকে বলা হয় অধিনাম এবং ডান দিকের শব্দগুলিকে বলা হয় উপনাম। এরপর আমরা দেখে নেব থিসরাস কি। এটি হলো শব্দার্থের এই বিশাল জগতে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটি নিদর্শন হলো থিসরাস। এই থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার। সংস্কৃত ভাষায় লিখিত অমরকোষ এর উদাহরণ। 1805 সালে পিটার বার্ক রজেট এই ধরনের অভিধান রচনা করলেন এবং 1852 সালে তা প্রকাশিত হয়। এই রজেটের থিসরাসই প্রথম আধুনিক থিসরাস। রকেট যাবতীয় শব্দকে অর্থ অনুযায়ী কতগুলো গুচ্ছে ভাগ করেছিলেন। দেখা যাক, আমি খুঁজছি আপেল শব্দটা, আমার মাথায় ফলটা থাকলেও নামটা মনে করতে পারছি না। সেক্ষেত্রে থিসরাসের ফ্রুটি গুচ্ছের মধ্যে অনায়াসেই পাওয়া যায় অ্যাপেল শব্দটা। অর্থাৎ থিসরাস অভিধানের মতো শব্দের অর্থ বলেই ক্ষান্ত হয় না বা বর্ণগুলি বর্ণক্রমিকভাবে সাজানো থাকে না। থিসরাস এমন একটা কনভারসেশন বই যেখানে পাশাপাশিও অর্থের শব্দগুলি একটি গুচ্ছের মধ্যে থাকে। অ্যাপেল, অরেঞ্জ, ব্যানানা ইত্যাদি শব্দগুলির ক্ষেত্রে চলে আসবে ফ্রুটস গুচ্ছের মধ্যে। এর ফলে সহজ হয়ে যাবে কোন শব্দ খোঁজা বা তার সম্বন্ধে কোনো ধারণা তৈরি করা। রাজেটের ভাষায় থিসরাস সাহায্য করবে টু ফাইন্ড দ্য ওয়ার্ড or words by which idea may be most 50 and aptly expressed। প্রয়োগ তত্ত্ব। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার, ভাষার অর্থের ওপর যে প্রভাব ফেলে প্রয়োগ তত্ত্বে তার আলোচনা হয়। কেবল ভাষাই নয়, আনুষঙ্গিক আরও অনেক কিছু বচনের অর্থ নির্মাণে প্রয়োগ তত্ত্ব সহযোগিতা করে। এমন অনেক কথা আছে বিশ্লেষণের মাধ্যমে সবসময় বোঝা যায় না। যেমন আমি তোমাকে যেতে বলছি, তোমাকে নয়। একজনকে যেতে বলা হচ্ছে আর আরেকজনকে নয়, কিন্তু কাকে নয় সে বলেনি। সুতরাং উক্তিটির অর্থ বোঝাতে ভাষার কথা যথেষ্ট নয়। প্রয়োগ তত্ত্বে ভাষার সেই উদাহরণগুলিকে তুলে ধরা হয় যা সত্য সাপেক্ষ তথ্যের দ্বারা বিশ্লেষণ করা অসম্ভব। এবারে শব্দার্থ পরিবর্তনের ধারা বা স্বরূপ। এই ধারা বা স্বরূপ সাধারণত 3 রকমের হয়ে থাকে। প্রথমে দেখে নেব শব্দার্থের প্রসার। প্রথম ভাগ, সময় পরিবর্তনের সঙ্গে কোনো পূর্বতন শব্দের সাথে সেই অর্থ ছাড়াও কোনো নতুন অর্থ বা অর্থ সমষ্টি যোগ হয় তখন তাকে অর্থের প্রসার বলে। যেমন দেখে নেব শব্দ পাত্র। পাত্র বলতে আগে কি বোঝাতো? মূল বস্তু স্থাপনের আধার, কিন্তু এখন সেটাকে বোঝায় জামাতা। ঠিক তেমনিভাবে গাং। গাং বলতে আগে গঙ্গা, কিন্তু এখন বোঝাচ্ছে যে কোনো নদী।
পত্র বলতে আগে কী বোঝাতো? পাতা, এখন পত্র বলতে চিঠি বোঝায়। তৈল বলতে বোঝাতো আগে তেলের নির্যাস, কিন্তু এখন সেটাকে তেল বোঝাচ্ছে। এরপর দেখে নেব শব্দার্থের সংকোচক কী। কোনো কোনো সময় একটি শব্দের আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায়, তাকে শব্দার্থের সংকোচক বলে। যেমন মৃগ শব্দটি আগে পশু বলা হতো, এখন সেটাকে হরিণ শব্দে ব্যবহার করা হয়। অন্ন শব্দটি আগে খাদ্য হিসাবে ব্যবহার করতে, এখন অন্ন বলতে ভাতকেই বোঝায়। 3 নম্বর এবং লাস্ট ভাগ হচ্ছে শব্দার্থের রূপান্তর। কোনো শব্দের আদি অর্থের সঙ্গে পরিবর্তিত নতুন অর্থের কোনো যোগসূত্র না পাওয়া যায়, তবে সেই শব্দার্থ পরিবর্তনকে বলা হয় শব্দার্থের রূপান্তর। যেমন দেখে নেব, সন্দেশে আগে ধরা হতো সংবাদ, এখন সেটা একটা মিষ্টি হিসাবে ধরায়। গবেষণা বলতে আগে বোঝাতো গরু খোঁজা, এখন সেটাকে বিশ্লেষণ হিসেবে ধরা হয়। কলম বলতে আগে যেমন বোঝাতো স্বর বা খাক, কিন্তু বর্তমানে সেটা লেখনী। পরিশেষে এটাই বলবো, যদি এখান দিয়ে কেউ কোনো নোটসপত্র চাও তাহলে কমেন্ট করে জানাবে, অবশ্যই পেয়ে যাবে।